এবং আপনার মাধ্যমে আমাদের এই মহান সংসদের সকল সদস্যকে আমি আমার এলাকার জনগণের পক্ষে ধন্যবাদ জানাই। কারণ এই সংসদকে আমি মনে করি একটি ভিন্ন মাত্রার সংসদ, এটা একটা গতানুগতিক সংসদ হিসাবে আমি বিবেচনা করি না। যাই হোক, আমার বক্তব্যের প্রারম্ভে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আল্লাহ ওনাকেও আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই দোয়া করি। মাননীয় স্পিকার, আজকে আমাদের বাংলাদেশের এক কৃতি সন্তান, অবিভক্ত ভারতের মুখ্যমন্ত্রী, আপনাদের বরিশালের এই সন্তান শেরেবাংলা একক ফজলুল হক সাহেবের আজকে ৬০তম মৃত্যুবার্ষিকী। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে আত্মার মাগফিরাত কামনা করি আমার এক রাজনৈতিক সহকর্মী, একসাথে রাজনীতি করেছিলাম, সেই ছাত্র ইউনিয়ন নেতা, আমাদের একজন জাতীয়বাদী সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ ভাই, উনিও আজকের এই দিনে ইন্তেকাল করেছেন। ওনার রুহ মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে পরকালে শান্তিতে রাখুক। মাননীয় স্পিকার, শ্রদ্ধা জানাই সেই স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সেই জুলাইয়ের আন্দোলন করে যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদদের প্রতি, জুলাই আন্দোলনে যারা এখনও অসুস্থ অবস্থায় নিহত করছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করুক, আল্লাহর এই কাছে এই কামনা করে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের অনেকেরই বক্তব্যে শুনি, অনেকের ইচ্ছা প্রকাশ করেন যে আমাদের যে সংবিধান, এই সংবিধান নাকি অকার্যকর হয়ে গেছে, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এবং বিশেষ করে অনেকেই বক্তব্যে বলেন যে একটা নতুন করে একটা সংবিধান রচনা করতে হবে। এই পয়েন্টটা আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে এই সংসদ যেরকম ২৬-এর গণ আন্দোলনের একটি ফসল, সেই দিন ৭২-এর সংবিধানে ছিল একটা স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা একটি সংবিধান। এবং সেই সংবিধানের আসলে এটা একটা সংবিধান তো একটা স্থির এবং অনড় কোনো বিষয় নয়। এটা হলো একটা জাতির একটা জীবন, একটা দেশ কীভাবে পরিচালনা করবে তার নির্দেশনা, এবং সাথে সাথে এই সংবিধান পরিবর্তনশীল এবং সময়ের পরিপ্রেক্ষিতে এটাকে অবশ্যই পরিবর্তন করা যায়। কিন্তু পরিবর্তনশীল এটা ঠিক, কিন্তু পরিত্যাজ্য নয়। আজকে যারা সংবিধানকে পরিত্যাজ্য করতে চায়, আমি মনে করি প্রকারান্তরে চেতনা অবচেতনে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে কেন যেন আমরা একটা দ্বিমত পোষণ করতে চাই। আমরা আমাদের ঐতিহ্যকে, আমাদের অর্জনকে আমরা যেন কেন ম্লান করতে চাই। আমি অনুরোধ করব, আমরা অনেক অর্জন করেছি, সেই স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে ৯১-৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন, সে আজকের এই ২৬ আগস্টের আমাদের এই যে অগস্টে বিপ্লব, আমাদের যে গণ অভ্যুত্থানের, জুলাই গণ অভ্যুত্থানের, এগুলো আমাদের কিন্তু সাফল্য। কিন্তু আমি অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আমরা কিন্তু কেন জানি বিভাজনের রাজনীতির কারণে, আমরা ঐক্যবদ্ধতা থাকা না থাকার কারণে, আমরা সকল কিছুকে নিজের করে নেওয়ার একটা প্রবণতা থাকার কারণে আমরা কিন্তু আমাদের অর্জনগুলোকে ধরে রাখতে পারি নাই। এই অর্জনগুলো অনেকটা ম্লান হয়ে গেছে। যেমনিভাবে আমরা ৭১-এ আপনি নিজেও একজন রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, কত আশা, কত ভরসা, মানুষের কত প্রত্যাশা, একটা স্বাধীন দেশে তার অনেক কিছু চাওয়ার আছে। কিন্তু আমরা দেখলাম অল্প দিনের মধ্যে সে আশা ভরসা সব ফিকে হয়ে গেল। এবং এই দেশে যে গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে, যে ভাষার জন্য লড়াই করতে করতে শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা সেই গণতন্ত্রকে হত্যা করে আমরা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছি। তাও সাংবিধানিকভাবে আমাদের সেখানে পার্লামেন্ট, এই মহান পার্লামেন্টে। এই জন্য আমি খুব ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে পার্লামেন্টে এসে একদিকে নিজের কাছে খুব গর্ববোধ করি যে একটা মহান সংসদ, আবার একটা কলঙ্কেরও মনোজান একটা চাপ আছে। চাঁদে যেরকম কলঙ্ক আছে, আমার মনে হয় আমাদের পার্লামেন্টও একটা কলঙ্ক। সে বড় কলঙ্ক হলো আমরা এই মহান পার্লামেন্টে ২/৩ সংখ্যাগরিষ্ঠ জোরে আমরা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছি। আমরা সেই অবস্থার ফিরে যেতে চাই না। আমরা চাই আমাদের অর্জনগুলোকে ধরে রাখতে। তারপরে ৭৪ সালে দুর্ভিক্ষের পর আমি জানি না আমাদের কী অবস্থা, সেই দুর্ভিক্ষের ভয়াবহতা এখন আমি নাই বললাম, শুধু অব্যবস্থার কারণে। এবং সেই ৭৭ সালে আপনারা নিজেরাই ছিলেন, সেই বিপ্লবের মধ্যে দিয়ে যখন জিয়াউর রহমান সাহেব যখন উপপ্রধান সামরিক তখন
এবং যখন একটা প্রেসিডেন্ট হিসেবে আসেন আমরা তখন দেখি সেই সময় আমাদের দেশের পরিবর্তনের আমরা দেখি যে হয়। সবচেয়ে দুর্ভাগ্য যে পার্লামেন্টে গণতন্ত্রকে রক্ষা করার কথা সেই পার্লামেন্ট গণতন্ত্র হত্যা করেছে, আর সামরিক শাসনের মধ্যে দিয়ে ফিফথ অ্যামেন্ডের মাধ্যমে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করা হয়। আবার এখানে মানুষের ভোটাধিকার ফিরে দেওয়া হয়, পত্রিকার স্বাধীনতা ফিরে দেওয়া হয়, বিচারকদের স্বাধীনতা ফিরে দেওয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে। এবং ভবিষ্যতে যেন এইভাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে যেন গণতন্ত্রকে নস্যাৎ করতে না পারে, সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ওই সময়ে একটা আইন হয়েছে, ফিফথ অ্যামেন্ডের একটা বই ছিল যে স্বাভাবিক বিষয়গুলোকে 2/3 মেজরিটি দিয়ে পার্লামেন্টে পরিবর্তন করা যাবে, কিন্তু পার্লামেন্টের বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটাকে রেফারেন্ডামে যেতে হবে প্রেসিডেন্ট সই করার আগে। কিন্তু দুর্ভাগ্য সেই রেফারেন্ডের ব্যবস্থা আমাদের দেশে গত সংসদে বাতিল করা হয়। তাই আমি মনে করি বিএনপি সবসময় যুগান্তকারী চিন্তা করেছে, সমভিভূতি চিন্তা করেছে। বিএনপি কখনো, তাই আমি মনে করি এক দলীয়ভাবে এক পেটে চিন্তা করে কিন্তু দেশকে গড়তে চায় নাই। বিএনপির ইচ্ছাই, বিএনপির রাজনীতি হলো সকলকে ঐক্যবদ্ধ রাখে, সকলকে নিয়ে জাতীয় সমস্ত শক্তি ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া, এই হলো বিএনপির আদর্শের রাজনীতি। সেই আদর্শের রাজনীতি যেমনিভাবে জিয়া রহমান সাহেব করেছেন তেমনিভাবে পরবর্তী পর্যায়ে দেখেন সেই স্বৈরাচার বিরোধী 91 সালের প্রথম সংসদ, আমি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই। যেদিন প্রথম সংসদে আসি কত আশা, কত কিছু, কত রকম আবেগ নিয়ে এসেছিলাম, কিন্তু আমি দেখলাম সেদিন আমরা যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে উনি প্রতিষ্ঠিত হলেন, আর বিরোধী দলের নেত্রী উনিও ছিলেন তখন নারী, একজন নারী। কিন্তু আমরা প্রথম কি শুনলাম আমাদের সংসদ নেত্রী তখন আহ্বান করেছে সমস্ত স্বৈরাচার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। আর বিরোধী দল থেকে সেদিন কথা উঠেছিল একদিনও নাকি বিএনপিকে শান্তিতে থাকতে দিবে না। আমি মনে করি এই ঘটনাটা এই কারণে বললাম, আজকে যারা বিরোধী দলে আছেন আল্লাহর ওয়াস্তে তৎকালীন বিরোধী দলের নেত্রীর মতো আচরণ না করে আসেন, দেশটাকে কিভাবে সকলে মিলে গড়তে পারি, কিভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি, গণতন্ত্রকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, আমার মনে হয় যে এই চর্চাটাই আমাদের করা উচিত। আজকের এই সংসদ, এটা আমি আপনাদের সকলের সাথে একমত। আজকের এই সংসদ একটা রক্ত কিনা সংসদ, এটা স্বাভাবিকভাবে আসে নাই, একটা আন্দোলনের ফসল। এই আন্দোলনে আমার মনে হয় এখানে আমরা যারা আছি সকলের ভূমিকা ছিল। এই আন্দোলনে আমাদের মাননীয় সংসদ নেতার ভূমিকা ছিল, বিরোধী দলের নেতার ভূমিকা ছিল, একসাথে সবাই জেলে ছিলাম, একসাথে সবাই অত্যাচারিত হয়েছি, একসাথে রাস্তা মিছিলে ছিলাম। সেই সব আমার মনে হয় ওই রাস্তার ওই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা যেখানে ছিলাম, কিন্তু কালকে একজনের বক্তব্য শুনলাম যে আমাদের শহীদের কথা উল্লেখ করে বলছে যখন গোলাম ফরওয়ার্দ সাহেবকে যখন চোখ বাঁধে তখন নাকি সে প্রতিবাদ করেছিল। মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করেন। ভূমিকাটা রাখে ওই শক্তিটাকে। আমি শুধু এইটুকু বলতে চাই শেষ পর্যায়ে যে গণতন্ত্রের মধ্যে ভিন্ন মত থাকবে, মতভেদ থাকবে, মতভেদ ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। তবে বিভেদ যদি থাকে, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে গণতন্ত্র কিন্তু শক্তিহীন হয়ে পড়ে। তাই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আসেন, মতবিরোধ থাকবে, মতভেদ থাকবে, এই মতভেদ যেন সংঘাতে পরিণত না হয়ে সংলাপের মাধ্যমে আমরা যেন এই মতভেদকে আমরা নিজেরা এই মতভেদ প্রকাশ করি এবং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে এই সংকটকে এমনভাবে কার্যকর করতে চাই, এমনভাবে আমাদের সংবিধানের সেই জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষার কথা বললেন, বারবার বলা হচ্ছে জুলাই সনদে আমরা যেহেতু সই করেছি আমরা এটাকে অক্ষর অক্ষরে পালন করবো, বাস্তবায়িত করবো। আমি আশা করি আপনাদের থেকে আসুন, আমাদের সংসদ নেতা যেভাবে আপনাদেরকে নিয়ে একটা জ্বালানি সংকটের একটা কমিটি করেছে, আপনারাই প্রস্তাব করেন, আলোচনা করেন, প্রয়োজনে একটা বিশেষ কমিটি করে জুলাই আন্দোলনে আমাদের যে দাবি করে যেগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সে একমতে সেগুলোকে আচ্ছা বলেন, 1 মিনিট বলেন। এলাকার অনেক সমস্যা, তার মধ্যে আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। বড় সমস্যাটা বলেন। জলাবদ্ধতা আমি মনে করি আজকে আমার জন্য অভিশাপ, কিন্তু আমাদের সরকার যদি একটি ভালো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে তাহলে জলাবদ্ধতা থেকে আমি আশীর্বাদে পরিণত করতে পারি। এই জলাবদ্ধতা নিরসন করার জন্য আমাদের নদীগুলো খনন করে যদি আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করি এবং আবার শীত মৌসুমে পানিকে ধারণ করতে পারি, জলাধার নির্মাণ করে, অর্থাৎ আমাদের একটা নোয়াখালীতে সুবর্ণচর একটা সেচ প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়ন করলে যেমনভাবে আমি সারফেস ওয়াটার ম্যানেজমেন্টের মাধ্যমে কৃষিকাজ করতে পারবো,
তেমনিভাবে আমি আমাদের কৃষকদেরকে এই জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পারবো। আমাদের নোয়াখালী সিটি কর্পোরেশন, আমাদের নোয়াখালী বিভাগ, অনেক এই যে নোয়াখালী উনি বলতেছেন তো বিভাগ, যেহেতু সময় নাই সেহেতু এই বিষয়গুলো বিস্তারিত এখন আর আলোচনার অবকাশ নাই। তবে আপনার মাধ্যমে আমি শুধু এইটুকু বলবো, আমাদের যারা সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, মন্ত্রী পরিষদ সদস্য আছেন, আমি সকলকে বলবো আমাদের নোয়াখালীর প্রতি একটু দৃষ্টি দিবেন, যাতে করে আমাদের এই অবহেলিত জেলাটাকে আমরা, যেহেতু এটা বিএনপির বারবার এখানে বিএনপি জয়লাভ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আপাতত স্থগিত রাখছি। আমি এখন ৭১ বিধির 2টি গৃহীত নোটিশের উপরে স্থগিতকৃত আলোচনায় ফেরত যাচ্ছি। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ নোটিশ সমূহের উপরে আলোচনা। আমি নোয়াখালী 2 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জয়নুল আবদিন ফারুককে তার জরুরি